সকল দর্শকবৃন্দকে জানাই অন্তর্দীপন সোসাইটির পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। প্রতি বছরের ন্যায় অন্তর্দীপন সোসাইটি এবছর ১১তম নাট্য উৎসবের আয়োজন করেছে। আজ তার প্রথম পর্যায়ে শুভ উদ্বোধন। এই উদ্বোধন পর্বে আমি মঞ্চে ডেকে নিতে চাইছি উপস্থিত মাননীয় শ্রী বিজয় মুখোপাধ্যায়কে এবং উপস্থিত ডক্টর অপূর্ব দে মহাশয়কে। আমরা অন্তর্দীপন সোসাইটি পরিবার বিগত জানুয়ারি মাসে আমাদের একনিষ্ঠ সদস্য তরুণ কুমার ব্যানার্জিকে হারিয়েছি। তারই স্মৃতিতে আমরা আজকে এই মঞ্চের উৎসর্গ করেছি। আসুন আমরা ১ মিনিট নীরবতা পালন করে তাকে শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের অনুষ্ঠানের শুভ উদ্বোধন করতে চলেছি। উদ্বোধন করব বিশ্ব উষ্ণায়নের যুগে গাছে জল দিয়ে। আপনারা একটু করতালি দেবেন। আমরা এবার প্রথমে অতিথিদের বরণ করে নেব। উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সদস্য মাননীয় শ্রী বিজয় কুমার মুখোপাধ্যায়কে বরণ করে নিচ্ছে অন্তর্দীপন সোসাইটি প্রদীপ বাবু। প্রদীপ বাবুকে সহযোগিতা করার জন্য আমি মঞ্চে শ্রেয়াকে ডেকে নিচ্ছি। একবার করতালি দেবেন। আমি সায়ন্তিকাকে ডেকে নেব সহযোগিতা করার জন্য। অপূর্বদাকে বরণ করতে ডেকে নেব গ্রুপের সদস্য সঞ্জয় দাকে। আমাদের ১১তম নাট্য উৎসবের প্রথম পর্যায়ে আমাদের আজকের প্রথম অনুষ্ঠান একটি সেমিনার, যার বিষয়বস্তু বাংলা লোকনাট্য ও বর্তমান নাটক। আমাদের প্রথম বক্তা মাননীয় শ্রী বিজয় কুমার মুখোপাধ্যায়। তিনি বর্তমান নাটক নিয়ে আলোকপাত করবেন আপনাদের মাঝে। নমস্কার। দেখুন, বর্তমান নাটক তার আন্ডারে তো সবকিছুই পড়ে। এবার নাটকের তো অনেক রকম ভাগ আছে। কোনোটা পৌরাণিক নাটক, কোনোটা ঐতিহাসিক নাটক, কোনোটা পলিটিক্যাল ড্রামা, কোনোটা সাহিত্যধর্মী নাটক, নানান রকম নাটক হয়ে চলেছে। এবার বর্তমান নাটকের এই যে ক্লাসিফিকেশন, এই ক্লাসিফিকেশনের মধ্যে প্রত্যেকটাই তো নাটক, যে সোর্স থেকেই আসুক, যে উৎস বা রস সঞ্চার করুক না কেন, আলটিমেটলি সেটা একটা নাটক। নাটককে একমাত্র কাজ হলো যারা মঞ্চের উপর দাঁড়িয়ে বা বসে নাটকটা উপস্থাপনা করেন, অভিনয় করেন, আর যারা অডিয়েন্সে সেটা বসে শোনেন, তার মধ্যে একটা সম্পর্ক স্থাপন করা, মানে অভিনেতা অভিনেত্রীদের সাথে দর্শকের। আর এই বন্ডিংটাই নাটকের একমাত্র কাজ। তো এই কথার মধ্যে দিয়ে যেটা বেরিয়ে আসে সেটা হচ্ছে যে নাটকের যে সমস্ত এলিমেন্ট থাকে, ধরুন টেক্সট হচ্ছে তার প্রথম, বা ধরুন অভিনয় বা তার ডিরেক্টোরিয়াল ডিজাইন,
বা তার টেকনিক্যাল ব্যাপার, সেট, লাইট, মিউজিক, মেকআপ, কস্টিউম সব কিছু নিয়ে নাটকের যে বিভিন্ন উপাদান, তার মধ্যে যদি এমন কিছু ঘটনা মঞ্চে ঘটতে থাকে যে ঘটনাটা আমাদের জীবনের সাথে আমরা কোথাও রিলেট করতে পারি বা ইমাজিনারিও হতে পারে, কিন্তু সেটা সত্য বলে মনে হচ্ছে, তাহলেই সেই নাটকে যে কমিউনিকেশন তৈরি হয় বিটুইন দ্য অ্যাক্টর অ্যান্ড অ্যাক্ট্রেস অ্যান্ড দ্য অডিয়েন্স, তার মধ্যে একটা সম্পর্ক বা একটা বন্ডিং তৈরি হয় এবং তখনই একটা নাটক সার্থক হয়ে ওঠে। কোন সংগঠন নাটক তৈরি করে প্রচুর পরিমাণ, সেটা যাতে বক্স অফিস হিট হয়, প্রচুর পরিমাণ সেল হয়, প্রচুর বিক্রি হয়, সেখানে সংগঠনের উদ্দেশ্য হচ্ছে পয়সা লাভ করা, মানে বলতে পারেন একটা বিজনেস করা। আবার যদি আপনি দেখেন এমন নাটক আছে বা এমন নাট্য সংগঠন আছে যারা মনে করে যে আমাদের মূল চাওয়াটা নাটকের মধ্যে আসবে হচ্ছে উৎকর্ষতা, আমরা ভালো কিছু করতে চাই। এখন এই ভালো ডেফিনেশন এক একজন এক একভাবে সেট করে। নিশ্চয়ই নাটক এমন হবে যা মানুষের কল্যাণকামিতার কথা বলবে, নাটক এমন হবে যা প্রতিদিন আপনাকে উত্তরোত্তর ভালো মানুষে পরিণত করবে, নাটক এমন হবে যেন তাতে আমাদের যে নানান রকম সামাজিক অসহায়তা, নানান রকম সামাজিক অবক্ষয়, তার রিফ্লেকশন ঘটে, কারণ আমরা বলি নাটক সমাজের দর্পণ। নাটক এমন হবে যখন আপনি আপনার সময়টাকে অনুভব করতে পারবেন, যে দ্য টাইম ওয়াইল ইউ আর পাসিং বাই, আপনি অনুভব করতে পারছেন, আচ্ছা তাই তো, এই ঘটনাটা তো আমার চারপাশে প্রত্যহ ঘটছে, আইদার এখানে নয় ওখানে, তো আমি যেন ওই সময়টাকে ব্যাখ্যা করতে পারছি। সুতরাং ওই সময়কার রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি সব ওই নাটকে চলে আসছে। এগুলো সবই মহান পণ্ডিতদের বলে যাওয়া কথা। তো এবং তার মধ্যে একটা উৎকর্ষতা, এই উৎকর্ষতাটা আমরা কিভাবে ডিফাইন করতে পারি? একটা নাটক যখন মানুষের ভালো লাগে সেটা মঞ্চ সফল হতে পারে, মানে একটা হিট নাটক মানেই কিন্তু একটা শিল্পোন্নত নাটক নাও হতে পারে। আবার একটা খুব ভালো শিল্প সৃষ্টি হলো কিন্তু সেটা একটা হিট হলো না, এটাও কিন্তু হতে পারে। সুতরাং খুব জনপ্রিয় নাটক মানে খুব শিল্পোন্নত কাজ হয়েছে তা কিন্তু নয়। যে কিছু মানুষের ইচ্ছে হয়েছে নাটক করার, তারা নাটক করবে, নাটক করছে, সেটা যে সাবজেক্টের ওপরেই হোক, কিন্তু তার জন্য যে ট্রেনিং দরকার সেই ট্রেনিং এর জায়গাটা ভীষণ কাঁচা। একটা নাটককে ভালোভাবে পরিবেশন করতে গেলে তার টেক্সট, তার ইতিহাস সবটা জানতে হবে, কিন্তু তার থেকেও বেশি করে জানতে হবে যে একটা স্কিল আমি যখন ডেভেলপ করতে চাই, সেই স্কিল ডেভেলপমেন্টের জন্য কতগুলো নিরবিচ্ছিন্ন প্রোগ্রাম। নাটকের সংগঠন বা বর্তমান নাটক যদি ভালোভাবে বুঝতে হয় তাহলে ডেফিনেটলি কিছু বেসিক পড়াশোনা তার লাগবে। শুরু করা যেতে পারে মহান নাট্যকারদের নাটকগুলো পড়ে, সেগুলো পড়লে আমাদের মধ্যে একটা ধারণা তৈরি হবে যে তারা কি লিখতে চেয়েছিলেন, কেন লিখতে চেয়েছিলেন, সেই সময়কার সমাজ ব্যবস্থা, রাজনৈতিক অবস্থান বা আর্থিক অবস্থা কি ছিল, মানুষের জীবন ধারণ কেমন ছিল, এই সম্পর্কে আমাদের একটা ধারণা তৈরি হবে। সেটা শেক্সপিয়ারই হোক বা রবীন্দ্রনাথ ঠাকুর হোক বা সোফোক্লিস হোক। আবার আমাদের এই বাংলায় যারা নাটক লিখে নাম করেছেন সেই রকম প্রথিতযশা মানুষ, তাদের নাটকগুলো পড়তে হবে। মহারাষ্ট্রের বিজয় তেন্ডুলকার বা গিরিশ কার্নাড পড়তে হবে, মোহন রাকেশ পড়তে হবে। এগুলো না পড়লে নাটক ব্যাপারটা কি, নাটক কেন, নাটক দিয়ে আমি কি করব, নাটককে আমি কোন জায়গায় নিয়ে যেতে চাই, আমার মধ্যে কোনো ডেভেলপমেন্ট বা ড্রাইভ তৈরি হবে না। আর তাই যদি না হয়, আমি যদি আমার সমাজটাকে ফিল করতে না পারি, এই সময় রাজনীতি বা অর্থনীতিকে ফিল করতে না পারি, আমি যদি কিছুই না জানি, তাহলে আমি কিভাবে একটা পার্ট বলবো আর সেই পার্টটা আমার পছন্দ হবে কিনা, এট অল অ্যাকসেপ্ট হচ্ছে কিনা, সেটা নিয়ে আমার কোনো জার্নি তৈরি হলো না। জাগতিক বন্দ্যোপাধ্যায় আনন্দবাজার পত্রিকায় তখন নিয়মিত এডিটোরিয়াল লেখেন, তো উনি জিজ্ঞেস করেছিলেন, আমি তখন বাজেট চাকরি করি, তা আমাকে উনি 2010 সাল আমি বিজয় তেন্ডুলকারের কন্যাদান নাটকটা প্রযোজনা করবো বলে ঠিক করেছিলাম। তো উনি আমাকে এসে প্রশ্ন করলেন যে আপনার একটা ইন্টারভিউ নেবো, এমনি। তো উনি বললেন যে আপনি হঠাৎ কর্পোরেটে চাকরি করতে করতে নাটক করতে গেলেন কেন? আমি বললাম যে এটা আমার মন চাই, এটা আমার অন্তরের ডাক, আমার ভালো লাগে, ইটস মাই প্যাশন। তো বললো আপনি প্যাশন বলছেন, এই নাটকটা তৈরি করতে আপনার যে খরচা হবে বা সেটা আপনি তুলতে পারবেন? তো আমি বললাম যে আমি জানি না তুলতে পারবো কিনা, কিন্তু এটা তো শিল্পের প্রতি মানুষের একটা স্বাভাবিক বলতে পারেন আকর্ষণ।
আমার ইচ্ছে হয়েছে, আমার এটা করে দেখতে ইচ্ছে হয়েছে। সফল হবো না অসফল হবো সেটা আগে বলতে পারবো না, তবে হ্যাঁ, সফল হওয়ার জন্য আমি কতগুলো মন্ত্র ঠিক করেছি এবং আমার মনে হয় যে আমার চিন্তা ভাবনা আমি ঠিক আছি। তো তখন উনি জিজ্ঞেস করলেন যে আপনি কি বলে বলে একটা নাটককে মঞ্চ সফল করতে পারবেন? আমি পারবো কিনা সেটা তো ভবিষ্যৎ বলবে, দর্শকরা বলবে ফাইনালি, কিন্তু তার চেষ্টাটা কিভাবে করতে হবে সে ব্যাপারে আমার কতগুলো ডেফিনেট আইডিয়া রয়েছে। ওগুলো কি আমি ভেরি সিম্পল। একটা নাটক করতে গেলে যে যে উপাদানগুলো লাগে আপনি যদি তার বেস্টগুলো নেন সবসময়, তাহলেই সেটা সফল হতে পারে। বলো কিরকম? আমি বললাম যে দেখুন, নাটক করতে গেলে প্রথম লাগে নাটকের টেক্সট, নাটকের স্ক্রিপ্ট। তো আমি একজন প্রথিতযশা নাট্যকার বিজয় দেবদুর্গার তার কন্যাদান বলে নাটকটাকে সিলেক্ট করেছি, মঞ্চে বাংলায় অভিনয় করবো। তো বললো বেশ ভালো কথা, ভালো নাটক, ভালো নাটককার। মনে হয় ডিরেক্টর হিসাবে আমি সেই সময় ঠিক করেছিলাম ব্রাত্য বসুকে। তো তিনি ডিরেকশন দিয়েছেন, অভিনয় করেছেন। অভিনেতা অভিনেত্রী হিসাবে আমি ঠিক করেছিলাম মেঘনাথ ভট্টাচার্য, সাথীরেখা সেনগুপ্ত, সোহিনী সেনগুপ্ত, ব্রাত্য বসু এবং আমি একটি রোল করেছিলাম। এবং আমাদের নাটকের সেট করেছিল দেবেশ চট্টোপাধ্যায়ের ভাবনায় বীরু দত্ত, আলো করেছিল বাদল দাস, মিউজিকটা সম্ভবত আমার যতদূর মনে আছে বিশাল চক্রবর্তী। তো আমার বক্তব্য হচ্ছে যে আপনি যদি একটা নাটক তৈরির সময় নাটকের সমস্ত উপাদানে আপনার রিসোর্সের বেস্টগুলো কাজে লাগাতে পারেন, তাহলে সেটা ভালো হবে, এটাই স্বাভাবিক, মানে ভালো হওয়ার চান্সটা বেশি। তো 2010 সালে সেই নাটক যথেষ্ট বিখ্যাত হয়েছিল, যথেষ্ট মানুষের ভালোবাসা পেয়েছিল এবং আমাদের যে দল বালিগঞ্জ স্বপ্ন সূচনা তারা প্রচুর শো করতে পেরেছিল, অনেক নাম ডাক হয়েছিল। আবার যখন ধরুন তারপরে কখনো একটা গিরিশ কানার কি নাটক লিখেছেন, কেমন নাটক লিখেছেন, তার স্বাদ কি সেটা বুঝবার জন্য নাগামণ্ডলা করেছি, যেখানে আজকের দিনের এই অনির্বাণ ভট্টাচার্য যে এখন সিনেমার স্টার বা নাটকের দিকে যথেষ্ট তার কৃতিত্ব অর্জন করেছে, সেই অনির্বাণ ভট্টাচার্য, পূর্ণা দাস এনারা অভিনয় করেছিলেন। সে নাটকও প্রচুর। কারণ নাসিরুদ্দিন শাহ এই বয়সে শিল্পীদের কথা বারবার বলছেন যে নেভার ট্রাই টু মেক দ্যাট টাইপ অফ ইলিউশন হুইচ ইজ রিয়েল ফর দ্য সিনেমা ইন থিয়েটার। থিয়েটারে তুমি ওই ইলিউশন তৈরি করার চেষ্টা করো না, এটা কোনোদিন সম্ভব নয়। থিয়েটারে তোমার একটাই কাজ, তুমি এমন একটা টেক্সট বেছে নেবে যা আমাদের সাধারণ জীবনের সাথে রিলেটেড, মানুষ যেটা বুঝতে পারে, যাপনে ফিল করে, এবং তুমি যখন মঞ্চের ওপর থেকে কথা বলছো যারা শুনছেন তাদের মধ্যে যেন একটা বন্ডিং তৈরি হয়, তারা যেন মানে তুমি যেন তাদেরই কথা মঞ্চে দাঁড়িয়ে বলছো, তাদের সাথে একটা আত্মিক রিলেশন তৈরি হয়। এইটাই নাটকের মূল কথা। তো আমিও কায় মনোভাবকে প্রার্থনা করি আমাদের বর্তমানে যে সমস্ত নাটক হচ্ছে, যে সমস্ত নাটক খুব বিখ্যাত হচ্ছে, আমি সেগুলোকে হিট নাটক বলছি, কিন্তু সেগুলো যে খুব শিল্পোন্নত সেটা আমার মনে হচ্ছে না। কিন্তু আমি চাই নাটকে সেই ধরনের কথা বলা হোক যা প্রচন্ড সিম্পল, খুব সহজে কমিউনিকেট করা যায়, কিন্তু তার যার তল খুঁজে পাওয়া যায় না, এতটাই গভীর। আমাদের বর্তমান নাটক যত সেই দিকে যাবে তত সেটা মানুষের কাছে আদরণীয় হয়ে উঠবে এবং বেঁচে থাকবে যুগের পর যুগ, নাটকের ঐতিহ্যকে মাথায় রেখে, উদ্দেশ্যকে মাথায় রেখে। এইটুকুই আমি বুঝি, এর বেশি আর কি বলবো। ধন্যবাদ মাননীয় শ্রী বিজয় মুখোপাধ্যায়কে। আমাদের মধ্যে কিছুক্ষণ আগে উপস্থিত হয়েছেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে মাননীয় শ্রী সুজয় কুমার মণ্ডল মহাশয়। আপনি প্লিজ মঞ্চে আসবেন। ডক্টর সুজয় কুমার মণ্ডল, আপনারা একবার করতালি দেবেন। স্যারকে বরণ করে নেওয়ার জন্য আমি শ্রেয়াকে অনুরোধ করব পীযূষকে সহযোগিতা করো। অন্তর্দীপন সোসাইটির সদস্য পীযূষ কান্তি ধনী সুজয় কুমার মণ্ডলকে বরণ করে নেবে।
আমাদের আজকের সেমিনারের বিষয়বস্তু বাংলা লোকনাট্য ও বর্তমান নাটক। আমাদের পরবর্তী বক্তা মাননীয় শ্রী সুজয় কুমার মণ্ডল মহাশয় বাংলা লোকনাট্য নিয়ে আলোকপাত করবেন। নমস্কার সকলকে। এই মঞ্চে আসছেন ডক্টর অপূর্ব দে এবং পূর্ণা এবং এখানে যারা উপস্থিত রয়েছে সকলকে আমার শুভেচ্ছা জানিয়ে আমি একটুখানি আলোকপাত করব। একটু আগে শুনছিলাম যে বর্তমান নাটকের যে অবস্থা আর কি, লোকনাট্যের ক্ষেত্রে একটু অন্যরকম বিষয়, কারণ এইভাবে তো তাদের প্রশিক্ষণ তো তাদের সেইভাবে নেওয়া হয় না, কিন্তু জীবন চর্চার মধ্যে থেকেই নাটক শেখে, নাটক করে। তার সাথে পেশাদারিত্ব বলতে আমি বলছি যে লোকনাটক করে অর্থ উপার্জন করতে হবে, সেটা দিয়ে জীবিকা নির্বাহ করতে হবে, ব্যাপারটা সেইভাবে কাজ করে না। কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই করে। তা আমাদের দেশের যদি দেখি আর কি, আমাদের অনেকগুলো রাজ্যের অনেকগুলো খুব জনপ্রিয় আঙ্গিক আছে, যেমন মহারাষ্ট্রের তামাশা আমরা জানি, উত্তরপ্রদেশের নৌটঙ্কি, বা এই যে মধ্যপ্রদেশের যেমন মাঞ্চ, যেখানে ভোপালে হাবিব তানভীরের প্রচুর নাটক করেছেন, যে নাটকগুলো লোকনাটকের আদলে তিনি তৈরি করেছেন। আমরা অনেক নাটক দেখেওছি আর কি। ওই মধ্যপ্রদেশের মাঞ্চ একটা খুব মানে জনপ্রিয় লোকনাটক। তারপরে নৌটঙ্কি উত্তরপ্রদেশ, শান হরিয়ানা এবং উত্তরপ্রদেশের, এরকম দক্ষিণবঙ্গেও অনেকগুলো নাট্য আঙ্গিক আছে খুব জনপ্রিয়। আর আমাদের রাজ্যে বিশেষ করে এপার বাংলাতে আর কি কিছু নাটক আছে, এপার বাংলাতেও বাংলাদেশেও আছে, আমাদের এখানেও আছে, যেমন গম্ভীরা বাংলাদেশেও আছে, মালদার ওপারেও আছে, আবার মালদাতে গম্ভীরা আছে। হ্যাঁ, আবার কিন্তু দুটো নাটক একই নাম, কিন্তু কি মানে ভৌগোলিক অবস্থান একটু তফাৎ হওয়াতে কিন্তু বাংলাদেশের গম্ভীরা আর আমাদের দেশের গম্ভীরার মধ্যে তফাৎ আছে। তার পারফরমেন্স স্টাইল, তার সংলাপ এবং ভাষা ব্যবহার অনেক কিছু পাল্টে গেছে। ঠিক আর একটা লোকনাটক বিশেষ করে উত্তর 24 পরগনা এবং নদিয়া এইসব অঞ্চলে, বিশেষ করে বাংলাদেশ থেকে যারা মাইগ্রেট করে আমাদের পশ্চিমবঙ্গে এসেছে, বসবাস করছে আর কি, তাদের মাধ্যমে এসেছে অষ্টক বলে একটি নাটক, যেখানে মানে নাটক বলতে এগুলো পালা গান, সংলাপের চেয়ে বেশি, গান বেশি, অনেক বেশি গান। তো এই যে অষ্টক যখন বাংলাদেশ থেকে এখানে মাইগ্রেট করলো, মানুষের সাথে আসে। কিন্তু আমরা অনেক সময় বলি, আমরা ক্লাসেও বলি যে আমরা অনেক সময় বলি না যে আমরা আমাদের নিজের অঞ্চল ছেড়ে খালি হাতে চলে আসলাম, কিন্তু অ্যাকচুয়ালি মানুষ তো খালি হাতে আসতে পারে না। তার জন্মগ্রহণ করার পর থেকে সে সাংস্কৃতিক, সামাজিক অনেক কিছু অভিজ্ঞতা সঞ্চয় করে, সেটাকে ফেলে আসতে পারা যায় না। সুতরাং সে আমার জন্মভূমি থেকে সে আমেরিকায় যায় আর যে অঞ্চলেই যায় মাইগ্রেট করি, তাতে আমার শেকড়টা কিন্তু আমার সঙ্গেই থাকে। কারণ আমরা যদি এই দক্ষিণ 24 পরগনা জেলা ধরি, উত্তর 24 পরগনা জেলা ধরি, তাতে কয়েকটা মাত্র লোকনাটকের আঙ্গিক দেখতে পাবো। মেদিনীপুর, দুটো মেদিনীপুরে যদি দেখি তাতেও কম, পুরুলিয়াতে সেই হিসাবে কম নাট্য আঙ্গিক আছে আর কি লোকনাটকে। কিন্তু উত্তরবঙ্গে যদি দেখি একদম কুচবিহারের কুষাণ বা পালাকিয়া বা দিনাজপুরের খন, বা আপনারা সবাই জানেন যে গম্ভীরা মালদহ খুবই বিখ্যাত একটা লোকনাটক আঙ্গিক, মালদহ এবং মুর্শিদাবাদের আলকা। হ্যাঁ, তারপরে হচ্ছে খন ইয়েতে রয়েছে উত্তর দিনাজপুরে। যেমন যখন শিবের গাজন হয়, সেই গাজনের সাথেই কিন্তু বোলান বলে যে লোকনাট্য আঙ্গিক আছে, বর্ধমানের কিছুটা, মুর্শিদাবাদের কিছুটা এবং নদিয়া পুরোটা আর কি, সেই নাটকটা ওই গাজনের সময় চৈত্র সংক্রান্তিতেই হবে, অন্য সময় কিন্তু হবে না। হ্যাঁ, সারা বছর ধরে হবে না। সুতরাং এইগুলোকে আমরা বলছি যে আনুষ্ঠানিক, যার সাথে
ধর্মীয় যোগাযোগটা রয়েছে। আর কিছু আছে অনানুষ্ঠানিক, যার সাথে ধর্মের কোনো যোগাযোগ নেই, পূজার পাল পার্বণের কোনো যোগাযোগ নেই, যে কোনো সময়ে অভিনীত হতে পারে। সেরকম কিছু লোকনাটক আছে, যেমন খন, এরকম একটা লোকনাট্য আমি। গম্ভীরাও অবশ্য চৈত্র সংক্রান্তির সাথে গাজনের সাথে সম্পর্কিত। যত অভিযোগ সব জানানো হচ্ছে শিবকে, নানা শিব, সে শিব যদি ব্যবস্থা নেয়, কিন্তু দেখা যাচ্ছে যে অভিনয়ের মধ্য দিয়ে কিন্তু আমাদের সামাজিক সমস্যাগুলো এত সুন্দরভাবে মানে শিল্পীরা ফুটিয়ে তুলেন। অনেকগুলো পর্যায় আছে, সেই পর্যায়ের মধ্যে দিয়ে সেগুলো অসাধারণ আর কি, খুব সহজ সরলভাবে সেটাকে উপস্থাপন করছে, যেটা সাধারণ দর্শকদের বোধগম্যের জায়গাটা খুব সহজেই হয় আর কি। এর জন্য অনেক ভাবনা চিন্তা করতে হয় না। আমাদের চারপাশের বিষয়কেই এত সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করা হয় এই নাটকগুলোর মধ্যে, যে নাটকগুলোর এমনও বিষয় যে সারা বছর ধরে তাদের রিহার্সাল বা চর্চা করারও সুযোগ নেই। আমি বলছি এই বোলান যে নাটক, এই নাটকের এমন চরিত্র নির্বাচন করা হয় যে একটা নাটকের দল যখন তৈরি করছে, একটা গ্রুপ তৈরি হচ্ছে, ঠিক সিজন না, মানে চৈত্র সংক্রান্তি আসছে তার কয়েক মাস আগে থেকে শুরু হয়েছে। সারা ভারতবর্ষের লোকনাটকগুলোতে এই নাটকগুলো মানুষ কিভাবে তৈরি করেছে, এর ইতিহাস যে কত প্রাচীন এবং কোন সময় থেকে শুরু হয়েছে, এটা কিন্তু বলা খুব কঠিন, যে কোন সময়ে এই নাটকগুলো উৎপত্তি লাভ করলো, কিভাবে, এবং এর যে বিবর্তন ঘটছে সেটাও আমরা দেখছি। কিন্তু যেটা দেখার বিষয় যে এই লোকনাটকগুলো আজকের দিনেও আমাদের সমাজে তার যে কার্যকরী ভূমিকা, তার যে তাৎপর্য এবং তার যে সামাজিক ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ, সেইগুলো কিন্তু দেখার বিষয়। যেমন আরেকটা দিক বলছি, যে এই যে নাটকের চরিত্রের ক্ষেত্রে একটা সময় তো অনেক বেশি ভাবে মেয়েদের চরিত্রে, যেটা যাত্রাতেও ছিল আর কি, পুরুষেরা অভিনয় করত। এখনো অনেক লোকনাটকের আঙ্গিক আছে যেখানে পুরুষেরাই অভিনয় করে নারী চরিত্রে। একটা সময় আমরা বলেছি যে এরা কেন বিয়ের পরে আর অভিনয় করতে পারছে না, কারণ আমরা দেখলাম, জিজ্ঞাসা করলাম যারা এই ধরনের খুবই দক্ষ শিল্পী, মানে নারী চরিত্র খুব ভালোভাবে অভিনয় করে পুরুষ, কারণ দেখা যাচ্ছে যে বিয়ের পর তার স্ত্রী চায় না যে আমার বর মেয়ে সেজে অভিনয় করুক, যেটা সাইকোলজিক্যাল প্রবলেম। শিল্পের দিক থেকে তখন আর তাকে দেখা হয় না, সে তখন বাধ্য হয় বাড়িতে ঝামেলার চেয়ে বরং আমি আমার নাটক করা বন্ধ করি বা যাত্রা করা বন্ধ করি। এই লোকনাটকের এই যে ব্যাপারটা, এখন অনেক নাট্য আঙ্গিকে মেয়েরা আসছে, এটা একটা নতুন ট্রান্সফরমেশন, কিন্তু এটা আগে ছিল না। কিন্তু এখনো মানে অনেক লোকনাট্য আঙ্গিক আছে যে পুরুষেরাই অভিনয় করে। রিয়েল কনটেক্সটে গিয়ে, মানে বাস্তব পরিবেশ পরিস্থিতিতে গিয়ে যদি না দেখেন, আপনি যদি মালদহের এই চৈত্র সংক্রান্তির সময় গিয়ে যদি গম্ভীরা না দেখেন, পুরুলিয়ার ওই নির্দিষ্ট সময়ে গিয়ে যদি আপনি মাছানি না দেখেন, বা এই টমনি মালদহে গিয়ে যদি না দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন না যে এই নাটকগুলো কোন পরিবেশ পরিস্থিতিতে অভিনীত হচ্ছে। এবং লোকনাট্য সরাসরি দেখলে খুবই আনন্দ লাগে, এবং দর্শকদের যে তাদের আঙ্গিকের প্রতি যে কি বলবো আত্মিক যোগাযোগ, সেইটা অভিনয় চলাকালীন শিল্পী এবং দর্শক এই যদি সমান্তরাল ভাবে আমরা পর্যবেক্ষণে রাখি, তাহলে সেটা কিন্তু দেখতে পাবো। তখনই তাদের যে স্ফুরণ, বহিঃপ্রকাশ, শুধু শিল্পীর মুখের বহিঃপ্রকাশ নয়, অঙ্গভঙ্গির চালনা নয়, দর্শকদের বহিঃপ্রকাশটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ, সেইটা আমরা দেখতে পাই। সুতরাং এটা আমাদেরকে আনন্দ দেয়, এটার মধ্য দিয়ে আমাদের সামাজিকীকরণ ঘটে, এটার মধ্য দিয়ে আমরা নিজেদের মধ্যে যোগাযোগ তৈরি করি। দ্যাট ইজ দ্য কমিউনিকেটিভ মিডিয়া, এটাই মাধ্যম আমাদের। কারণ এখনো অনেক জায়গা আছে খবরের কাগজ যায় না, আমাদের রাজ্যেই আছে, এমনও অনেক জায়গা আছে। এখন অবশ্য ইন্টারনেটের সুবিধাতে বা ডিশ টিভির সুবিধাতে টেলিভিশনটা চলে গেছে, কিন্তু খবরের কাগজ পৌঁছাতে অনেক দেরি হয়। তো সেই রকম জায়গাতে মানুষের কিন্তু এটাই একটা মাধ্যম,
সেই জন্য নির্মলেন্দু বাবু খুব একটা ভালো কথা বলেছেন যে ইট ইজ এ প্রসেস অফ ফোক জার্নালিজম, এক ধরনের লোক সাংবাদিকতা। বহু পৌরাণিক তথ্য, সামাজিক তথ্য, ঐতিহাসিক তথ্য এই নাটকের মাধ্যমে শিল্পীরা সেই তথ্যগুলো দর্শকদের মধ্যে পৌঁছে দেয়। ধন্যবাদ ডক্টর সুজয় কুমার মণ্ডলকে। আজকে সেমিনারের আমাদের অন্তিম বক্তা ডক্টর অপূর্ব দে, তিনি আমাদের মধ্যে আলোকপাত করবেন বাংলার লোকনাট্য ও বর্তমান মডার্ন থিয়েটার, এই দুটো বিষয় নিয়ে। ডক্টর অপূর্ব দে, আপনি প্লিজ আসুন। নমস্কার। প্রথমে অন্তর্জীবন সোসাইটি, যে নাট্য সংস্থা যার সঙ্গে আমার একটা আর্থিক সম্পর্ক আছে, তাদের অভিনন্দন জানাই, শৈল্পিক অভিনন্দন, যে এরকম একটি অনুষ্ঠান তারা করছে। কিন্তু আমার দেশের শিকড়ের যে জায়গা, আমার মাটির, সোদা মাটির যে গন্ধ, যে থিয়েটারটা আমার নিজের থিয়েটার, যে থিয়েটার নিয়ে আজকের সুধী নাগরিক সমাজ গর্ববোধ করতে দ্বিধাবোধ করে, কিন্তু গ্রামের প্রান্তিক মানুষ যারা এখনো গর্ববোধ করে, সেটা হচ্ছে লোকনাট্য। এবার লোকনাট্যের যেটা সবচেয়ে বড় জায়গা, সেটা কি? সেটা যেমন একটা মৌখিক সাহিত্য, তার কোনো লিখিত কিছু পাওয়া যায় না, পাশাপাশি এইটা গ্রাম কেন্দ্রিক শিল্পচর্চা। কলকাতার নাগরিক সমাজ এই শিল্পের, এই নাট্যের খোঁজ কিন্তু রাখত না। আপনারা জানেন যে 1872 সালের 7ই ডিসেম্বর সাধারণ রঙ্গালয়ের জয়যাত্রা শুরু হয়েছিল। সেখানে যে নাটকটা হয়েছিল সেটা হচ্ছে নীলদর্পণ নাটক, এবং সেই নীলদর্পণ নাটকের সবচেয়ে যে জায়গাটা, সিনটা, যেখানে ওই রোগ সাহেব প্রতি ময়দানের উপর, এই ক্ষেত্রমণির উপর, সেইখানে দর্শক হাসছে, হাততালি দিচ্ছে। সেদিনের দর্শক কেন? তারা জানেই না যে গ্রামের নীলকর সাহেবরা কি ধরনের অত্যাচার করছে। মলদারের রুল ঢুকানো থেকে আরম্ভ করে সন্তান সম্ভব আর নারীরা সেদিন রেহাই পায়নি। এইটা তারা জানে না, সে আসতেই জানে না। ফলে দেখবেন ইতিহাস সাক্ষ্য দেয়, ন্যাশনাল থিয়েটার যখন ভাঙলো এবং ন্যাশনাল থিয়েটার ঠিক করলো যে কলকাতার মধ্যে আমাদের সীমাবদ্ধ থাকলে হবে না, আমাদের ওই গ্রামে। আরেকটা ব্যাপার লোকনাট্যে, সেটা হচ্ছে লোকনাট্য কিন্তু একটা লোক সমাজে আমি আপনি করতে পারি না। এই যে সুজয় বলছিল না, আলকা গম্ভীরা থেকে আরম্ভ করে সমস্ত কিছু, যেখানকার অভিনেতা অভিনেত্রীরা তারা পরিশিক্ষিত নয়, তারা শিক্ষিত নয়, কিন্তু তাদের স্বতঃস্ফূর্ততা আছে, তাদের নাটকের প্রতি ভালোবাসা আছে। তাই বুকের রক্ত মুখে তুলে শীত, গ্রীষ্ম, বর্ষাকে তুচ্ছ করেও সন্ধ্যার পরে তারা মিলিত হতো বিনোদনের জন্য, আনন্দ দেওয়ার জন্য, নিজেদের ভালোবাসার জায়গা থেকে। সেখানে তাদের পাওয়ার কিছু ছিল না। এবং সেই ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে তারা অনেক কিছু মেনে নিত। প্রথম কথা, তার জন্য তাদের আলোর খুব বেশি ব্যবস্থা থাকতো না, একটা হ্যাগা বড়জোর বা একটা লণ্ঠন। মেকআপের তেমন ব্যবস্থা নয়, সামান্য মেকআপ। কিন্তু নাচ, গান, অভিনয়, লোকনাট্যের এই তিনটে জায়গা যেখানে ওই পিছনে বসে থাকতো। তারাই কখনো দোহার, কখনো তারা ধোয়া দিত, কখনো তারা অভিনয় করত। পরবর্তী ক্ষেত্রে আমরা আধুনিক পাশ্চাত্য থিয়েটারে যে ব্রেকের অ্যালিনেশনের কথা আমরা বলি, সেটা শিকড় কিন্তু লোকনাট্য। লোকনাট্য এমনই যেখানে দর্শকরা সবকিছু মেনে নিতে পারে। দুটো উদাহরণ দিই। বেহুলা লক্ষ্মীন্দর পালা হচ্ছে, বীরভূমের বুকে বসে দেখছি। লক্ষ্মীন্দরের থেকে বেহুলা বড়, প্রসেনজিৎ থিয়েটারে মানবে না। আমাদের প্রতিযোগিতা বলতে তো বিচারকরা মানবেই না, লোকনাট্য মেনে নেয়। মৃত লক্ষ্মীন্দর উঠে দুটো বিড়ির টান দিয়ে শুয়ে পড়ছে, এটা লোকনাট্য মানবে, প্রসেনজিৎ থিয়েটার বা আধুনিক থিয়েটার বা নাগরিক থিয়েটার মানবে না। ওইখানে আমাদের কিন্তু কখনো অসুবিধা হয় না। আজকে গম্ভীরায় একজন শিল্পী যখন কলকাতায় ধরাতে পারে না, তখন সে সিগারেট ব্যবহার করে, আমাদের মেনে নিতে হয়। লোকনাট্যের যে দর্শক সমাজ, সেই দিয়ে মাথা ঘামায় না।
যে অজিতেশ নান্দিকার যখন 3 পয়সার পাল্লা করলো, ব্রেককে যখন এখানে আনলো, জানে যে ব্রেকের ওই পদ্ধতি এখানে করলে দর্শকের কাছে না যাবে না, জনপ্রিয় করে তুলতে হবে, দর্শকের ভেতরে ঢুকতে হবে। ফলে তিনি 3 পয়সার পালাকে লোক আঙ্গিকে ব্যবহার করলেন। একটা মাইলস্টোন হয়ে গেছে আমাদের থিয়েটারে, সেটা হচ্ছে নাটবতী অনাদ্য। শাওলিদি মঞ্চে করেছেন, কিন্তু তার যে বিষয়গুলো, সেই গান, সেই দোহার নিজে করছেন, তার সাথে সাথে আসছে, এবং তার যে সাজ পোশাক অঙ্গ ভঙ্গি সবটাই হচ্ছে লোকনাট্যের আশ্রয়। যে ময়মনসিংহ গীতিকার মধ্যে অনেক নাট্য উপাদান আছে, যে ময়মনসিংহ গীতিকা, যে ট্র্যাজেডির কথা বলা হয়, বেশিরভাগ নারী ভালোবেসে আত্মহত্যার পথ বাঁচতে বাধ্য হয়, সেই ময়মনসিংহ গীতিকা 1988 সালের আগে আমাদের আধুনিক থিয়েটারে, আমাদের প্রসেনিয়াম থিয়েটারে মঞ্চস্থ হয়নি। বাংলাদেশে হয়েছে, মোহপালা হয়েছে। মাধব মালচী কন্যা বিভাগ তারা থিয়েটার ওয়ার্কশপ আমাদের সামনে প্রথম আসলো। প্রচুর নাটক এখন হচ্ছে যেখানে লোকনাট্যের আঙ্গিকে, আপনারা যদি মরণমিত্রের গল্প এই সাহেব, এটা আমি খুব কাছ থেকে দেখেছি বলে আমি জানি। দেবব্রত ঘোষ তিনি গানের দায়িত্বে, মনোজবাবুর গল্প হিন্দু সাহেব নাটকে দেখবেন সেটা লেখা নেই, সেই গান মনোজবাবু রিহার্সাল করতে করতে বললেন, দেবব্রত একটা পীরের গান জোগাড় করো। বললো আমার কাছে আছে, দাও। শোনালো, মনোজবাবুর ভালো লাগলো, বললো না না এটা চলবে না, এটা চলবে না, এই নাটকে এটা চলবে না। আর খুব কুতকুতে লোক কিন্তু ছিলেন। তারপর উনি বনগা গেলেন, পাঠালেন, দেবব্রত ঘোষকে বললেন তোমার দায়িত্ব রইল। সম্ভবত আমার স্মৃতি যদি বিশ্বাসঘাতক না করে, সেই পীরের নাম হচ্ছে বাবুল ফকির, তার কাছ থেকে গান নিয়ে এসেছিলেন। সেই গান গল্প হিকিম সাহেবের তিনি ব্যবহার করলে গল্প হিকিম সাহেব নাটকের একটা অলংকার হয়ে দেখা দিল ওই গান। প্রচুর উদাহরণ আছে। লোকনাট্যের উপর প্রচুর নাটক কিন্তু এখন হচ্ছে, শুধু উত্তরবঙ্গ নয়, উত্তরবঙ্গের দলগুলোর থেকেও দক্ষিণবঙ্গের প্রচুর দল এখন লোকনাট্য করছে। আমাদের হারিশ্বর ইউনিটি পালন করেছিল বম্বিরা, কোনো বাদ নেই। গোলানের উপর নাটক হচ্ছে, ক্ষণের উপর নাটক হচ্ছে, সব জায়গায় হচ্ছে। এবং আধুনিক থিয়েটার বারবার লোকনাট্যের দ্বারস্থ হচ্ছে। সেই 3 পয়সার পালা থেকে শুরু করে আজকেও অনেক আধুনিক নাটক আছে। আর একটা বিষয় লোকনাট্যে, এখানে যারা অভিনেতা অভিনেত্রী তারা বেশিরভাগই কৃষিজীবী, বেশিরভাগই পিছিয়ে পড়া মানুষ। ও ক্ষেত্র সমীক্ষা করে, ওরা আরো জানবে। কিন্তু আমি যেহেতু গ্রামে গঞ্জে যেতে হয় আমাকে নানা কারণে, ফলে আমিও জানি সেগুলো। একদম প্রান্তিক শ্রেণীর মানুষ, নিচু শ্রেণীর মানুষ, সেই মানুষগুলো করে। আর তাদের হিন্দু মুসলমানের কোনো ভাগ নেই। আজও পটচিত্র যে জায়গাটা মেদিনীপুর বিখ্যাত, সেখানে একই উঠোনে নামাজ পড়ছে আর এখানে তুলসী মঞ্চ, একই উঠোনে। এবং মেদিনীপুরের সারেঙ্গে একদম এই বিষয়টাকে নিয়েই তারা পটচিত্র বলে একটি নাটক অসাধারণ করে জানা, যেহেতু অত দূরে আছে। কারণ আমরা যে থিয়েটারটা করি সেই থিয়েটারের পিছনে তো মিডিয়া নেই। বড় থিয়েটারটাকে ভালোবেসে, নাটকটাকে ভালোবেসে তারা থিয়েটারটা করছে, এবং সেই লোকনাট্য ঘুরে ফিরেই আসছে। কারণ লোকনাট্যের আলাদা একটা জোর আছে, যে জোরে লোকনাট্য বেঁচে থাকবে, বেঁচে আছে। হ্যাঁ, বিলুপ্ত হচ্ছে এটা যেমন সত্য, পাশাপাশি সে অন্যদিকেও একটা বাদ দিচ্ছে। আজও একটা যাত্রা যদি হয় বা ওই রামযাত্রা যদি হয়, তাহলে আর যাই হোক এই হলটার মতন অবস্থা হয় না। গ্রামের মানুষ ছুটে আসে, দেখতে আসে। এবং আজও গ্রামে অভিজ্ঞতা হয়েছে। কিছুদিন আগেই বাগদানে গিয়ে যখন এই বিষয় পেশ করছি, তখন যখন 1200-1400 দর্শক পাই, বা কিছুদিন আগে মস্তন্দপুরে গিয়ে যখন 900-1000 দর্শক পাই,
তখন বুঝি যে লোকনাট্যের জোরটা হচ্ছে সেইখানে। যখনই আমরা বলি আলকাপ ঘরানার নাটক বিষয়ের বিষ, সেটা যখন বিজ্ঞাপন হয় তখন আমরা দেখি দর্শক আসে, গ্রামের মানুষ, সাধারণ মানুষ। তারা হয়তো আমার আপনার মতন নাট্যবোদ্ধা নয়, নাট্যতাত্ত্বিক নয়, নাট্য সমালোচক নয়, কিন্তু নাটকটা বোঝে না এমনও নয়। তারা নাটকটা বোঝে, নাটকটা ভালোবাসে। ফলে আধুনিক থিয়েটার, লোকনাট্য এবং আজকে যে আমরা প্রথম শ্রেণী থিয়েটার, দ্বিতীয় শ্রেণী থিয়েটার, এবং দেখুন সেই ভাগটা যখন বাদল সরকার আসলো, থার্ড থিয়েটার, প্রথম শ্রেণী থিয়েটারটা কিন্তু সেই জায়গাটা, এবং তার উৎসটা ওই 1795 সালে 27 নভেম্বর ওই লেভেল অফের ওই মধ্য দিয়ে নয়, হ্যাঁ, ডিসগাইডের যে কাল্পনিক সংগঠনের মধ্য দিয়ে নয়, বা চর্যাপদে যে আমরা পাই বুদ্ধ নাটক বিষমা হই, বা ধর্মমঙ্গল, মনসামঙ্গল, বা শ্রীকৃষ্ণ কীর্তন, তারও অনেক অনেক আগে এই নাটকের শিকড়টা প্রসারিত